আমার মনে আরেকটা প্রশ্ন জেগেছে, সম্রাট বা বাপ্পা ভাইয়ের নার্ভাস হওয়া বা হওয়া না সেটা তাদের অনুশীলন বা তাদেরকে আপনি কত সহজ করে নিয়েছেন তার উপর নির্ভর করে। হোয়াট ওয়াজ ইউর ফিলিংস? আপনার কেমন লাগছিল যে আপনার সবচেয়ে ছোট ছেলে এখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনার মুখোমুখি অভিনয় করছেন? এটা কি আপনার কোনো স্বপ্ন পূরণ বা কোনো আশা পূরণের কোনো স্মৃতি আছে? আমি গর্ববোধ করতাম যে আমি আমার ছেলের সঙ্গে অভিনয় করছি। বাহ, এটা তো অত্যন্ত গর্বের বিষয়। কটা নায়কের কপালে জোটে, এক্স্যাক্টলি সেটা আমি করেছি। কিন্তু অভিনয়ের ব্যাপার আমি কিন্তু কোনোদিন কম্প্রোমাইজ করলাম, মনে স্বার্থপর, ভীষণ স্বার্থপর। আমি তারে বলছি, তার সামনে বলছি, এখানে সে কনফিউজ ছিল, ওখানে তার নায়িকা রুমানা ছিল, সে বলছে আপনি মারবেন কি করলাম, কেন তোমাকে প্র্যাকটিস করি। সে ঘাবড়ে গেল এবং তার মার কিন্তু মার হয়েছে, ওই যে রোলারটা দিয়ে মার, হ্যাঁ মার হয়েছে। কারণ আমাকে ডাক্তার বলছে না আপনি খালি এমনি দেন না, যে না ব্যথা পেয়েছিলেন, তার ফিলিংস আসছে, তাদের সত্য জায়গা আছে। তো ওরা একটি এক্সাম্পল দিই আমি, চাপাডাঙ্গার বউতে এটিএম শামসুজ্জামান বাপ্পাকে মারবে, বিচারে দিয়ে সে তাকে মেরে বার করে দেবে, তো চেলা কাট, তখন তো ডামি ডুমি নেই, চেলা কাট, তো এটিএম নিয়ে তুই এরম করছে, তুই বেরিয়ে যা, এরম করছে। আমরা এটা কী করছে, একটা টেক দুটো টেক, তোর আমি খুব গালাগালি করলাম, এটিএম রে আমার এটা কী করছে, না বাপ্পা লাগবে তো, হুইজ বাপ্পা, আমার থেকে সে মাতাব, আমার চরিত্র, সে অন্যায় করেছে আপনার স্ত্রীর সঙ্গে, সে একটা অবৈধ সম্পর্ক ছিল আপনি জেনেছেন, তো আপনি তারে মারেন না, আপনি কি করে মারতেন, আমি দেখালাম যে এইভাবে মারেন, বাপ্পাকে এটা মারলাম, এবং আপনি মেরেছেন, বাপ্পাকে মেরে দেখালাম। এবং তারপরে এটিএম খুব গালাগালি করেছি, তো সেও বেসিক্যালি আর্টিস্ট, আমি তো পাচ্ছি না জিনিসটা, আমার ক্যামেরা ধরা আছে। এটিএম খুব খেপে গিয়ে যে ভীষণ মারলো বাপ্পাকে মারলো, কয়েকটা কেটে কুটে গেল, তারপর তাকে পড়ে যাবে, সে চলে যাবে। এটিএম শুটিংয়ের পরে বলছে আপনার সঙ্গে আর ছবি করবো না। পরে আপনার খারাপ লাগেনি? লেগেছে, পরবর্তী তাকে সান্ত্বনা দিচ্ছি, হাত দিচ্ছে, আপনার কিন্তু তার রেজাল্টটা তো আমি পেয়েছি, পর্দায় পাওয়া গেছে রেজাল্টটা। যে ওই ছবিতে যেমন ওই বিচারের সিনটাই শাবানার মধ্যে, তখন শাবানা সুপারস্টার, তাকে নিয়ে ম্যাডাম ম্যাডাম করে, আমার ছবিতে এগুলো নাই। ওই রৌদ্রের মধ্যে প্রতিটি ফ্রেমে আমার শাবানা থাকবে। শাবানাকে দাঁড় করেছি, তার অ্যাসিস্ট্যান্ট ছাতা নিয়ে গেছে, তার মেয়েটি, তাকে ইট বেরিয়েছে, আমি পালিয়ে গেছে সে। 8 ঘন্টা শুটিং হয়েছে, 8 ঘন্টা শাবানাকে একই জায়গায় দাঁড় করে গেছি, এবং সিকোয়েন্সটার শেষে শাবানা পড়ে ফিট হয়ে যাবে, অরিজিনাল পড়ে ফিট হয়ে গেল। তারপর সন্ধ্যার পরে তাকে বললাম যে ভাই দেখো, রেজাল্ট দেখে বলছে না দেখ ভাই এটা দরকার। তো আমি বললাম না, আমি একজন অভিনেতা হিসেবে স্বার্থপর, পরিচয় স্বার্থপর, আমি কাউকে কম্প্রোমাইজ করি না। তারপর বলে এরকম করে মারবো না, একদম ট্রেনিং একটা। আপনার ওই স্বার্থপরতার কারণেই কিন্তু এই ভালো ভালো কাজগুলি বেরিয়ে আসছে। তা তো বটেই। আঙ্কেল, একটা প্রশ্ন করবো, 60-এর দশকে তো দেখেছি আপনার জনপ্রিয়, তুখোর জনপ্রিয় ছবিগুলো। 70 দশকে, 80-র দশকে, 90-র দশকে তারও ধারাবাহিকতা ছিল। 70 দশকে একটা এসে আপনার একটা ছবি অসাধারণ জনপ্রিয় হয়েছিল, হিট করেছিল, সাইফুল আজম কাশেম সাহেবের পরিচালনা, সোহাগ ছবিটি। এবং এই ছবিটিতে আমরা প্রচুর ড্রামা দেখেছি, ফ্যামিলি ড্রামা ছিল, এবং স্বাধীনতার পরে পরেই তো ছবিটা ভালো ছবিটা। ও সাইফুল আজম কাশেম ও কিন্তু ভালো ভালো গল্প নিয়ে আসতো, ওর যে কটা ছবি আমি করেছি সবকটাই সুপারহিট, ভালো ভালো গানগুলো কিন্তু সুপারহিট, গানগুলো ভালো। আলী হোসেন সাহেবের, তার আলী হোসেন সাহেব মিউজিক ডাইরেক্টর ছিলেন। একটি গান দেখবো আঙ্কেল প্লিজ, একটু অংশ বিশেষ। সম্রাট, নিশ্চয়ই তুমি দেখেছো, চলো আবার দেখি। এ বাতাসকে সাথী রেখে তোমাকে পেশেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এই আকাশকে সাথী রেখে, এ বাতাসকে সাথী রেখে তোমাকে পেশেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এই আকাশকে সাথী রেখে এ জীবন যাবে হেসে খেললে, ডুবে এসে তোমায় কাছে পেয়ে। সম্রাট, তুমি তো তোমার বাবার অভিনীত পুরনো ছবিগুলো 60-এর 70, 80-র দশকে নিশ্চয়ই অনেক দেখেছো, বেশিরভাগই দেখেছো। তোমার কি কখনো মনে হয়েছে যে এই কোনো একটা ছবির কোনো একটা চরিত্র তোমার করতে ইচ্ছে করে, এরকম কোনো পার্টিকুলার, ইজ দেয়ার এনি মুভি? হ্যাঁ আছে, এরকম অনেকে আছে, বেশ কয়েকটা আছে। যেমন সৎ ভাইয়ের চরিত্রটা আব্বা যেটা করেছিলেন, ড্রামাটিক ক্যারেক্টার, খুব ভালো লেগেছিল। হাউ অ্যাবাউট নীল আকাশের নিচে? নীল আকাশের নিচে আছে, স্ট্রাগলিং ইয়াং ম্যান, অবুঝ মন। এখনো দেখলে প্রথমে হাসতে হাসতে আমি শেষ হয়ে যাই, এখনো দেখি ছবি অবুঝ মন। ওর একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি ছিল। ও একটা জিনিস, ও কিন্তু আমার শুরু থেকে এখনো পর্যন্ত অল সিডি তার কালেকশন লাইব্রেরি আছে, এবং তার ওয়াইফও কিন্তু
সমস্ত কালেকশন করে রেখেছে, দেখে ওরা, আমরা দেখি। এবং ওর মেয়েও মাঝে মাঝে আমাকে এটা কিন্তু একটা ইনস্টিটিউশন। তবে হ্যাঁ, একটা ছবি আমার ইচ্ছা আছে, অভিযান। কখনো যদি বানানো যায় আবার বানাবো। অসাধারণ ছবি। এই ছবিটা যখনই হয় টিভিতে, ইনফ্যাক্ট পরশুদিনও হচ্ছিল বাংলা ভিশনে, আমি দেখলাম পুরো ছবিটা, আমার খুব ভালো লাগে ছবিটা দেখতে। ইটস এ ফ্যান্টাস্টিক ছবি। যেমন তখনকার সময় একটা বার্জের উপরে, মানে ওরা তো এখন টাইটানিক বানিয়েছে, আর 20 বছর আগে বাংলাদেশের যে টেকনোলজি, পুরো ছবিটা শিপের উপরে। 20 বছর না, তারও অনেক আরো বেশি হবে ইনফ্যাক্ট। না, টাইটানিকের থেকে 20 বছর কি 25 বছর হবে। এদিকে 81 82 এর ছবি ছিল। 82 ছবি আমার মনে আছে, আমি তখন ছোট ছিলাম, আমাকে নিয়ে গেছিল একবার। আচ্ছা, তুমি যে সৎ ভাই ছবিটার কথা বললা, আমার প্রোডিউসার জানিয়ে দিয়েছে যে সৎ ভাইয়ের একটা ক্লিপিংস আছে আমাদের হাতে, ওটা দেখি দর্শকদের মনে পড়ুক, হ্যাঁ, যে কোন ছবিটার কথা বলছে। এটা রাজ্জাক আঙ্কেলের একটি ক্লিপিংস, চলো ক্লিপিংসটা দেখে নিই। জলিল চাচা, মাস্টার সাহেব, এই উইল করার সময় তো আপনারা উপস্থিত ছিলেন, বলুন আমি ছিলাম, অথচ অভিযোগ উঠেছে আমি নাকি বাবাকে ফুসলে উইল করেছি। বলুন, আপনিও ছিলেন, আপনিও ছিলেন, আপনিও ছিলেন, বলুন আমি ছিলাম কিনা? এই যে মা, না না মা নয়, সৎ মা, হ্যাঁ সৎ মা, তুমি বলো আমি ছিলাম, আমি বাবাকে উইল করতে বলেছিলাম? বলো। উইল সই করেছিলেন বাবা, উইল লিখেছিলেন উকিল সাহেব, আর একমাত্র সাক্ষী ছিলেন তুমি, আর উপস্থিত ছিলেন। আঙ্কেল, আমরা বিভিন্ন দেশের হিরো এবং আমাদের দেশের হিরোদেরকেও দেখেছি, তারা বিভিন্ন নায়িকার সাথে অভিনয় করেছে, গান গেয়েছে, নেচেছে, দ্যাটস পার্ট অফ দি কালচার, মুভি কালচার। কিন্তু আপনার বেলা একটা ব্যতিক্রম দেখেছি, আপনি একটা পিচ্চি মেয়ের সাথে গান গেয়েছেন। হ্যাঁ, মানে যে পিচ্চিটা অত্যন্ত জনপ্রিয়, আমাদের খুব আদরের একটি মেয়ে, সম্প্রতি ওর মা গত হয়েছে। আমার এক হিরোইনের মেয়ে, ওর মা আমার হিরোইন ছিল চন্দ্রনাথে, রাইট, চরনাতে। তো এইটা একটু গানের একটু ক্লিপিংস এখন দেখবো, দিঘি সহ। হ্যাঁ, তোমার সঙ্গে আমি করব রোমান্স, ও লিটল ফ্রেন্ড, তোমার সঙ্গে আমি। আমি যে জিনিসটা সবচেয়ে অপছন্দ করি সেটা হচ্ছে সময়টা শেষ হয়ে যায়, কিন্তু কিছুই করার থাকে না। খুবই সংক্ষিপ্ত সময়, তারপরও আঙ্কেল আপনাকে বলবো, আমাদের চলচ্চিত্রের অভিভাবক হিসাবে, আমাদের সবার মুরব্বী হিসাবে, সবার মাথার মণি হিসাবে, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আমি দর্শকদের একটাই কথা বলবো, মানুষের জীবনে সমস্ত উত্থান পতন হয়, সমাজে হয়। আমাদের চলচ্চিত্র শিল্প আজকে একটু দুর্দিনের মধ্যে যাচ্ছে। আপনাদের কাছে আবার আমাদের অনুরোধ, যেভাবেই হোক আপনারা যদি আবার সেই আগের মতো 60-এর দশকের মতো সিনেমা হলে ফিরে আসেন, এইসব বাচ্চারা অভিনয় করছে, তাদের অভিনয় দেখেন, আমাদের পরিচালনা দেখেন, আমাদের চলচ্চিত্র শিল্প আবার বাঁচবে। এই দেশের চলচ্চিত্র শিল্প একদিন গর্বের ছিল, এখনো গর্বের আছে। আপনারা হলে ফিরে আসুন, হলে ফিরে এসে ভালো মন্দ যা হচ্ছে দেখুন। আমার মনে হয় যে টিভিতে যেসব ছবি দেখেন বিদেশি, তাদের থেকে আমাদের ছেলেরা খারাপ ছবি বানাচ্ছে না। এক্স্যাক্টলি। সম্রাট, তুমি একটু যদি বলতে, অল্প করে, একদম খুব ছোট করে। আমার একটাই অনুরোধ থাকবে, যদিও আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, আমাদের হলের পরিবেশটা একটু ভালো করা দরকার, তাহলে মানুষ আসবে ছবি দেখতে। আমরা শিখছি, আমি আরো বলবো আমাদের গুণী পরিচালকদেরও দরকার, যারা আমাদেরকে গড়ে তুলবে, আমরা ভালো আর্টিস্ট হতে পারবো, এরকম হতে পারবো। তো সেই সুযোগটা আমাদের জন্য যাতে করে দেয়, আর এর জন্য দর্শকেরও সাপোর্ট দরকার, টেকনিশিয়ানদেরও সাপোর্ট দরকার, ইন্টিগ্রেশনটা দরকার। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমাদের সময় শেষ। অজস্র অজস্র ধন্যবাদ ফ্রম দি বটম অফ আওয়ার হার্ট। দিগন্ত পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং নায়ক রাজ্জাক এসেছেন। আমরাও রাজ্জাক পরিবার থেকে দিগন্ত পরিবারকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদের এনেছে এখানে, এনে আমাদের এই অনুষ্ঠানটা করার সুযোগ দিয়েছে। দেশের মানুষের কাছে অন্তত কিছু বলতে পেরেছি। তো রাজ্জাক পরিবার থেকেও আমরা তাদেরকে, দিগন্ত পরিবারকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, সময় শেষ হয়ে গেল। আর সাধারণত এই ধরনের অতিথি থাকলে সময় খুব দ্রুত চলে যায়, সেটা আমি জানি না আপনারা কতটা বুঝতে পারছেন, কিন্তু আমি খুব ফিল করি প্রতি মুহূর্তে। তো নায়ক রাজ্জাকের
শেষের কথাটি সূত্র ধরে আমি একটি কথা বলবো এবং বিদায় নেব, যে উত্থান পতন থাকে মানুষের জীবনে, ভালো মন্দ থাকে, একটা দেশের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি সব জায়গায় উত্থান পতন থাকে এবং খারাপের পরে ভালো আসে, এটাই স্বাভাবিক। হয়তো আমরা একটা ক্রান্তি লগ্ন পার হচ্ছি চলচ্চিত্রের, কিন্তু একটু ধৈর্য ধরুন, আমাদের সাথে থাকুন, আমাদের পৃষ্ঠপোষকতা করুন, আমাদের চলচ্চিত্র ছবি ঘরে গিয়ে দেখুন। কারণ মনে রাখতে হবে এই চলচ্চিত্র আমাদেরই চলচ্চিত্র, আমাদের ভাষার চলচ্চিত্র, আমাদের ঐতিহ্যের চলচ্চিত্র, আমাদের সংস্কৃতির চলচ্চিত্র। আসুন আমরা আবার সবাই মিলে পৃষ্ঠপোষকতা করে এই যে ক্রান্তি লগ্ন আমরা পার হচ্ছি সেটাকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাই। অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী সপ্তাহে অন্য কোনো অতিথি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।